বিটকয়েন বুল রান ইন ডেঞ্জার কথাটা শুনে আপনারা ঘাবড়ে গেলেও অনেকেই কিন্তু এর পেছনে অনেক যুক্তি তুলে ধরছে। ইভেন গতকালের ভিডিওতেই বলেছিলাম বিটকয়েন প্লামেট হতে পারে, কারণ বিটকয়েনের যেমন ডেথ ক্রস হওয়ার চান্স আছে, তেমনি ট্রেন্ড লাইন থেকে কিন্তু ব্রেকডাউন হয়ে গেছে। আর আজকের দিনে দাঁড়িয়ে আপনারা দেখতেই পাচ্ছেন বিটকয়েনের মধ্যে কিন্তু প্রাইসে সামান্য হলেও প্লামেট এসছে। প্রিভিয়াস কনসলিডেশন জোন, যেটাকে এখন একটা সাপোর্ট জোন হিসেবেও বলা যায়, 1.7-1.8-এর আশেপাশে, সেখানেই কিন্তু বিটকয়েনের প্রাইস ঘোরাফেরা করছে। তো ইন ফিউচার কি আরো পড়ে যেতে পারে? বুল রান কি ফাইনালি ওভার হয়ে গেছে? এবং কেনই বা মানুষের মনের মধ্যে এই কোশ্চেনটা আসলো, এই সমস্ত বিষয় আজকের ভিডিওতে কভার করার চেষ্টা করব। ভিডিওটা দেখুন, দেখলে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক দিতে পারেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটা টিপে দিন, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, যার লিঙ্ক আপনার প্রতিটা ভিডিও ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। মাই নেম ইজ জিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং বং ক্রিপ্টো 2.0। ফার্স্টে কিছু ভালো নিউজ দিয়ে শুরু করা যাক। ভিডিওটা আজকে একদম টু দ্য পয়েন্ট অ্যান্ড কম্প্যাক্ট রাখার চেষ্টা করব। ফিডেলিটি, আশা করি আপনারা প্রত্যেকেই নাম শুনেছেন, এদের বিটকয়েনের ইটিএফ আছে। তো এখন থেকে এদের যারা কাস্টমার, তাদের ক্রিপ্টো ডিপোজিট অ্যান্ড উইথড্রলের কিন্তু পারমিশন দিয়েছে। একটু যদি আপনাদেরকে আর্টিকেলটা দেখায়, এলটিসির অ্যাড্রেস দেওয়া হয়েছে, অর্থাৎ লাইট কয়েনের মধ্যে করতে পারবে, এছাড়া বিটকয়েন ইথেরিয়ামের মধ্যে করতে পারবে। এবং প্রায় লঞ্চ হওয়ার 2.5 ইয়ার্স পরে এই সুযোগটা তার কাস্টমারের জন্য করে দিয়েছে। এবার ফিডেলিটি কি, সেই বিষয়ে যদি ছোট করে ধারণা দেওয়ার চেষ্টা করি, ফিডেলিটির ওয়েবসাইটে চলে এসেছি। এটা একটা ইউএসএ বেসড কনসালটেন্সি গ্রুপ। অর্থাৎ আপনি ধরুন ইনকাম করছেন, বাট ফাইন্যান্সিয়ালি সেই সমস্ত ইনকামগুলোকে কোথায় কোথায় ইনভেস্ট করলে সবচেয়ে বেশি রিটার্ন জেনারেট করতে পারবেন। বার্ধক্য হয়ে গেছেন, তখন পেনশন পাবেন, বা একটা ভালো রিটার্ন জেনারেট করতে পারবেন একটা সার্টেন টাইম ফ্রেম পর গিয়ে, সেই বিষয়ে এরা ধারণা দেয়। অর্থাৎ ফাইন্যান্সিয়াল নলেজের পাশাপাশি এরা কনসালটেন্সি প্রোভাইড করে। তো বড় একটা সংস্থা, বড় একটা নাম, বিলিয়নস অফ ডলারের অ্যাসেট ম্যানেজ করে, তো তাদের পক্ষ থেকে এরকম একটা স্টেপ এইরকম মুহূর্তে বেশ প্রশংসনীয়। আচ্ছা, এরপরে একটু যদি ডায়াগ্রামে চলে আসি, এখানেও দেখা যাচ্ছে এতদিন অবধি এক্সচেঞ্জগুলোর মধ্যে আউটফ্লো হচ্ছিল, এবং অনেকেই মনে করছিলাম যে আউটফ্লো হলে সাধারণ মানুষ, অর্থাৎ রিটেলার্স হোক বা বড় ইনস্টিটিউশনস হোক, তারা কিন্তু বাই করছে। বাট অ্যাট প্রেজেন্ট দেখা যাচ্ছে, এটা বাইন্যান্সের আমি ডায়াগ্রাম তুলে ধরেছি, প্রাইস পড়ছে, তার সাথে সাথে এক্সচেঞ্জের মধ্যে যে কয়েন, সেটা বিটকয়েন হোক ইথেরিয়াম হোক, এটা বিটকয়েন দিয়ে বেসিক্যালি দেখানো হয়েছে, তার সংখ্যা বা রিজার্ভ বেড়ে চলেছে। এবার এখানে দুটো সিচুয়েশন হতে পারে, এক, মানুষ কিনছে না তাই এক্সচেঞ্জগুলোর রিজার্ভ বেড়ে যাচ্ছে, কারণ এক্সচেঞ্জগুলোকে তো কিনে রাখতেই হবে। আর একটা হতে পারে যে মানুষ হয়তো বেশি পরিমাণে কিনছে, তো তার জন্য এক্সচেঞ্জকেও কিন্তু এক্সেস হারে রিব্যালেন্সিং করার জন্য বেসিক্যালি কিনে রাখতে হচ্ছে। কারণ এফটিএক্স কোল্যাপস হয়ে যাওয়ার পর থেকে প্রত্যেকটা এক্সচেঞ্জকে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছিল যে আপনার কাস্টমাররা যে অ্যামাউন্ট বা যে সংখ্যার কয়েনগুলো কিনে রাখছে, তার এগেনস্টে বা তার ব্যাকআপে আপনাদের কাছে কত কয়েন আছে সেটা পেশ করতে হবে। তো দুটো পসিবিলিটি উঠে আসছে, একটা পসিবিলিটি ভালো, একটা পসিবিলিটি খারাপ। বাট এখানে এক্স্যাক্ট কি হয়েছে বলা পসিবল নয়। আস্তে আস্তে পরবর্তী ডায়াগ্রামগুলো আপনারা দেখতে থাকুন, আশা করি বুঝে যাবেন। ঠিক আছে, যাই হোক, আমরা একটু বলিঞ্জার ব্যান্ডসের মধ্যে চলে এসেছি, এবং এই চার্টটা 1 উইকের চার্ট। একটু যদি ক্লিয়ারলি দেখেন, এখানে দেখতে পাবেন 1 উইক লেখা আছে। 1 উইকের মধ্যে বলিঞ্জার ব্যান্ডসের মধ্যে একটা লেটেস্ট সিনারিওতে কন্ট্রাকশান দেখা গেছে, এবং এই কন্ট্রাকশানটা অনেকেই বলছে যে এর আগে বা প্রিভিয়াসলি বলিঞ্জার ব্যান্ডসের মধ্যে যতবার কন্ট্রাকশান দেখা গেছে তার চেয়ে বেশি, অর্থাৎ স্কুইজড মোমেন্টটা আলটিমেট লেভেলে চলে গেছে। এর আগেও কন্ট্রাকশান দেখা গেছে, বেশ খানিকটা বড় ছিল, তার আগেও কন্ট্রাকশান দেখতে পেয়েছি, বাট এত পরিমাণে কনজেস্টেড হয়নি। এবারে যে কনজেশনটা হচ্ছে বা যে কন্ট্রাকশনটা হয়েছে, সেটা কিন্তু আলটিমেট লেভেলে পৌঁছে গেছে। এবার এই কারণের জন্য অনেকে মনে করছে এখান থেকে ফার্দার মোর বাড়তে পারে, কারণ বিবিডাব্লিউ অর্থাৎ বলিঞ্জার ব্যান্ডস উইকলির যে রেঞ্জটা হয়ে থাকে, সেটাও কিন্তু একদম লোয়ার মোস্ট পয়েন্টে টাচ করে গেছে। এবং আমরা ম্যাক্সিমাম টাইমই দেখে এসেছি যে আপওয়ার্ড মোমেন্টে বলিঞ্জার ব্যান্ডসের মধ্যে কন্ট্রাকশন আসা মানে কনসলিডেশন চলছে, জিনিসটা ভালো, এবং এরপর বাড়তে পারে। এবার বলিঞ্জার ব্যান্ডস ছেড়েও আশেপাশে যদি আমরা একটু তাকাই, তাহলে আপনারা দেখতে পাবেন বড় ইনস্টিটিউশনসগুলো ঠিকঠাক বাই করছে। নিউজও মোটামুটি খারাপ নেই, ইউএস চায়না সম্পর্ক ঠিক হয়ে গেছে, মোটামুটি ট্যারিফ যা লাগানোর ছিল সেগুলো লাগানো হয়ে গেছে, এক্সট্রা করে আর ইনক্রিজ কোনো দেশের উপরই করা হয়নি রিসেন্ট টাইমসের মধ্যে। সো ওভারঅল দেখতে গেলে কিন্তু মার্কেট ভালোই আছে। গ্লোবাল লিকুইডিটি অর্থাৎ M2 এর চার্টও কিন্তু ক্রমবর্ধমান, গোল্ডও কিন্তু খানিকটা পড়ার পর আবার বাড়ছে। বাট বিটকয়েন বা ক্রিপ্টো মার্কেটের এমনটা কেন হলো যে বিটকয়েন সামান্য বাড়লে তার চেয়ে বেশি পড়ে যাচ্ছে, আর অল্ট কয়েনগুলোর অবস্থা এরকম? তো তার জন্য আমরা
ফার্স্ট যে আর্টিকেলটা চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন বিটকয়েন বুল রান ইন ডেঞ্জার, বিটিসি টেস্ট ক্রিটিক্যাল সাপোর্ট এগেইন, যেটা ভিডিওর একদম ফার্স্টেই বলছিলাম যে 1.7-1.8-এর মধ্যে একটা ক্রিটিক্যাল সাপোর্ট জোন আছে যেখানে বিটকয়েন পড়ে আছে। এরপর কি হতে পারে সেই বিষয়ে যাব, বাট তার আগেও আরও কতগুলো নিউজ দেখিয়ে রাখা প্রয়োজন যেগুলো কিন্তু আমাদের পার্সপেক্টিভ ঠিক মতো করে সাজাতে সাহায্য করবে। ঠিক আছে, নেক্সট নিউজে চলে আসছি। দেখুন, অনেক দেশ হয়ে থাকে, অনেক পাওয়ারফুল দেশ আছে, তার মধ্যে ফ্রান্সও অন্যতম, এবং ফ্রান্স নতুন করে একটা রেগুলেশন এনেছে এবং ক্রিপ্টোকে একটা আনপ্রোডাক্টিভ ওয়েলথ বলেছে এবং তার উপর কিন্তু ট্যাক্স আরোপ করা হবে। এখানে দেখতে পাচ্ছেন ওদের ল মেকার যারা আছে ওদের পার্লামেন্টের মধ্যে এটা কিন্তু পেশ করে দিয়েছে এবং বিটকয়েনের মতো যে অ্যাসেট ক্লাসগুলো আছে সেগুলোকে ইকোনমিক্যালি ইনকনসিস্টেন্ট থেকে আরম্ভ করে অনেক কিছু বলেছে। ঠিক আছে, তো এই সমস্ত কারণগুলোর জন্য কিন্তু ছোটো মতো এফেক্ট পড়ে। এবার একটা খুবই সিম্পল উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে, এখন অবধি প্রায় 10-12 কি 15 বছরের বেশি হয়ে গেছে বিটকয়েন এক্সিস্ট করে, বাট যদি রিয়েল লাইফ প্রবলেম সলিউশনের জায়গা থেকে দাঁড়িয়ে দেখি তাহলে বিটকয়েন কিন্তু এখন অবধি মার্কেটে এমন কিছু করে উঠতে পারেনি যাকে গ্রাউন্ড ব্রেকিং বলা যাবে। অর্থাৎ বিটকয়েনের কিন্তু রিয়েল লাইফ ইউজ কেস এখনো কিছুই নেই। ঠিক আছে, এবার অনেকেই বলবেন যে গোল্ডেরও কিছু নেই, বাট শুনে রাখুন, ট্রিটমেন্ট থেকে আরম্ভ করে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, স্পেস ক্রাফট, আপনারা যে সমস্ত উপগ্রহগুলো দেখে থাকেন অর্থাৎ ম্যানমেড স্যাটেলাইট, প্রত্যেকটাতে গোল্ডের অপরিহার্য ভূমিকা আছে, অর্থাৎ তার কিছু রিয়েল লাইফ ইউজ কেস আছে। বাট বিটকয়েনের ক্ষেত্রে সেটা কিন্তু প্রায় নিয়ার টু জিরো। ব্লকচেন ইনভেন্ট হয়েছে, ব্লকচেনের মধ্যে আরও অনেক কিছু ক্রিয়েট করা যেতেই পারে যেটা বিটকয়েনের মতো কাজ করবে। যতই ডিসেন্ট্রালাইজড হোক আরও একটা ডিসেন্ট্রালাইজড জিনিস কিন্তু ক্রিয়েট করাই যেতে পারে। সো বিটকয়েনের কিন্তু রিয়েল লাইফ কোনো রকম ইউজ কেস নেই, জাস্ট হাইপের বসে দাম বাড়ছে। আরও একটা যুক্তি অ্যাট প্রেজেন্ট উঠে আসছে। দেখুন, আমেরিকা একটা সময় সাইবার ওয়ারকে ঠেকানোর জন্য টর প্রোগ্রাম শুরু করেছিল। টর প্রোগ্রাম কি জিনিস, আমি ধরুন এটা ব্রেভ ব্রাউজারে শ্যুট করছি, এখানে যদি চলে আসি দেখবেন নিউ প্রাইভেট উইন্ডো ফর টর, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এই টর প্রজেক্টের সূত্রপাত করেছিল এবং টর মানে হচ্ছে একদম পাতি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলে ধরুন পেঁয়াজের খোসার মতো, একটা ছাড়লে আর একটা চলে আসে। অর্থাৎ টর প্রজেক্টের আন্ডারে যারা কাজ করবে বা যে কাজগুলো হবে তাদের ট্র্যাকিং ইম্পসিবল হয়ে যাবে। তো ওখান থেকেই কিন্তু ডার্ক ওয়েবের সূত্রপাত হয়েছিল এবং আশা করি বলে দেওয়ার প্রয়োজন নেই যে ডার্ক ওয়েবের মধ্যে কি কি হয়। যত ধরনের ইললিগাল জিনিস তার সাথে সাথে লাইভ মার্ডার পর্যন্ত হয়ে থাকে। এ বাদে যে সমস্ত জিনিসগুলো আপনার মাথায়ও আসতে পারবে না সেগুলো কিন্তু ডার্ক ওয়েবের মধ্যে হয়। ঠিক আছে, তো এতটাই বাজে জিনিস এবং ইউএস কোনো না কোনো দিন এটাকে ক্রিয়েট করেছিল এবং আজকে হাতের বাইরে বেরিয়ে গেছে। সো এই ডার্ক ওয়েবকে পরিচালনার জন্য কিন্তু অ্যাজ আ মিডিয়াম হিসেবে কোনো একটা কারেন্সির প্রয়োজন ছিল, কারণ ডার্ক ওয়েবে যারা হ্যাকার ফ্যাকাররা কাজ করে বা যারা কাজ করে বেসিক্যালি তারা নিশ্চয়ই ডলার বা আইএনআর বা বাংলাদেশি টাকা দিয়ে কাজ করবে না। তো যে মিডিয়ামটা প্রয়োজন ছিল তো সেটারই বাই প্রোডাক্ট হিসেবে অনেকে মনে করে বিটকয়েনের আবির্ভাব হয়েছে এবং তারপর হাইপের জন্য এত বেড়ে গেছে দাম। সো এই রকমের কিছু থিওরি আছে যে কারণের জন্য বিটকয়েনের কিন্তু কোনো রকম রিয়েল লাইফ ইউজ কেস নেই। আর যার রিয়েল লাইফ ইউজ কেস নেই সে 10-15-20 বছর যত বছরই চলুক না কেন, হাইপের বসে যতই দাম বাড়ুক না কেন, অ্যাট আ সার্টেন টাইম ফ্রেম পর গিয়ে কোল্যাপস করতে বাধ্য। এবার ইন ফিউচার যদি বিটকয়েনের কোনো রকম ইউজ কেস উঠে আসে তাহলে তো খুবই ভালো, ইন ফিউচার টিকে যাবে। বাট এই সমস্ত জিনিসগুলো আপনাদের জানা প্রয়োজন, তাই বুঝিয়ে দিলাম। এবার একটা কোশ্চেন আপনাদের মাথায় এখনও ট্রিগার করছে যে বিটকয়েনের কি বুল রান শেষ, যেটা একদম ফার্স্টেই আপনাদেরকে বলেছিলাম। তো সেই ব্যাপারে আমি অ্যান্সার দেবো, বাট তার আগে আরও একটা জিনিস দেখিয়ে রাখা প্রয়োজন। বিটকয়েনের যে অগ্রগতি বা যে হারে বিটকয়েনকে এর আগে আমরা বাড়তে দেখতে পেতাম সেটা কিন্তু অনেক অংশে লাঘব হয়ে গেছে। সেটা ইনস্টিটিউশনসরা হিউজ বাই করেছে সেই জন্য ভোলাটিলিটি কমে গেছে, সেটাও হতে পারে। এ বাদে একটা তথ্য উঠে আসছে, বিটকয়েন এন্টার্স আইপিও স্টাইল ফেজ অ্যাজ ওল্ড হোল্ডার্স এক্সিট। এখানে যদি একটু আপনাদের ক্লিয়ারলি পড়ে শোনাই, ডরম্যাট কয়েন্স দ্যাট স্যাট আনটাচড ফর ইয়ার্স আর নাও মুভিং। অর্থাৎ আজ থেকে 10-12 বছর আগে সাতোশিরা থেকে যারা বিটকয়েন পেয়েছিল, মাইন করেছিল, কিনেছিল, তারা কিন্তু এখন সরাতে আরম্ভ করে দিয়েছে। এবার এই আর্টিকেলটা আরও লিখেছে যে তারা নিশ্চয়ই কিছু না কিছু বুঝেছে যে কারণের জন্য তারা এত বছর যে কয়েনগুলো হোল্ড করে বসেছিল প্রায় $1,00,000 ওপরে যখন বিটকয়েনের প্রাইস আছে তখন বেচে দিচ্ছে। আরও একটা মেন ব্যাপার হলো বিটকয়েন এন্টার্স আইপিও স্টাইল ফেজ। এবার আইপিও মানে ইনিশিয়াল পাবলিক অফারিংস। যারা শেয়ার মার্কেট করেন আশা করি বোঝেন, যে সমস্ত কোম্পানিগুলো নতুন আসে বাজার থেকে টাকা তুলবে বলে তারা তার কোম্পানির একটা ভ্যালুয়েশন দিয়ে মার্কেটকে বা রিটেলার্সদের বা যারা ইনভেস্ট করতে ইচ্ছুক তাদেরকে জানায় আমার এত ভ্যালুয়েশন, আমার এতগুলো শেয়ার আমি বাজারে ছাড়ছি,
প্রতিটা শেয়ার এই প্রাইস হবে, তো আপনারা কিনতে পারেন। তো সেই রকম একটা ফেজে চলে গেছে যেখানে বিটকয়েনকে সবসময় আমরা জেনে আসতাম সাপ্লাইয়ের চেয়ে ডিমান্ড বেশি, এখন দেখা যাচ্ছে সাপ্লাই বেশি, ডিমান্ড আস্তে আস্তে কমে যাচ্ছে। সো এই সমস্ত মিশ্রিত কারণের জন্যই কিন্তু বিটকয়েনের এই অবস্থা। আমি বিটকয়েনের চার্টে আসবো, বোঝাবো যে বুল রান এন্ড হয়ে গেছে কিনা, বাট তার আগে আরেকটা ডায়াগ্রাম দেখিয়ে রাখি। কালকেই নাম নিচ্ছিলাম যে ফিস হয়, শ্রিমস হয়, তো শ্রিমসদের যদি একটু বিটকয়েন হোল্ডিংটা দেখায় তাহলে অল টাইম লোয়ে চলে গেছে। এবার গতকাল একটা কথা ক্লিয়ারলি বলেছিলাম যে যতক্ষণ না মার্কেট মেকাররা বুঝছে ফিস শ্রিমস অর্থাৎ ছোট ছোট যারা কিনছে 0.1 বিটকয়েন বা তার চেয়ে কম বিটকয়েন যাদের কাছে আছে, এদের মেন্টালিটি যতক্ষণ না চেঞ্জ হচ্ছে এবং এরা যতক্ষণ না হার মেনে নিচ্ছে, যতক্ষণ না ইনভেস্টমেন্ট বন্ধ করে দিচ্ছে, ততক্ষণ এরা মার্কেটকে পাম্প করাবে না। এবং দেখা যাচ্ছে যে প্রায় 90% সফল, এবং আগের দিন বলেছিলাম যে 90% সফল হবেই। তো এখানে একদম সেটা তলানিতে ঠেকেছে। যারা রিটেলার্স আছে, যারা ভয় পেয়ে গেছে, ইনভেস্টমেন্ট একদমই করছে না বিটকয়েনের মতো অ্যাসেটগুলোতে, তারা কিন্তু মার্কেট থেকে দূরে সরে গেছে। তো এখান থেকে কিন্তু একটা পসিবিলিটি দাঁড়ায়, হ্যাঁ কিছু মাস পর গিয়ে হয়তো বিটকয়েন পাম্প করবে। সো সেখানেও কিন্তু আমাদের টাইম ফ্রেমটা লেন্দিয়ার হয়ে যাচ্ছে। নভেম্বর ডিসেম্বর মাস করেও হয়তো হবে না, সেক্ষেত্রে আমরা কিন্তু জানুয়ারিতে শিফট হয়ে যেতে পারি, বা যদি কোনো রকম বড়সড় ক্যাটালিস্ট চলে আসে তাহলে কিন্তু সিনারিওটা একটু ঘুরে যেতে পারে। এবার আমি ডাইরেক্টলি চার্টে চলে আসছি এবং কি হতে পারে বলে দিচ্ছি, যদিও টেলিগ্রামে পাবলিশ করে দিয়েছি, তাই জন্য বারবার রিকোয়েস্ট করা হয় টেলিগ্রামে জয়েন হয়ে যান। তো ফার্স্টেই বলে দিচ্ছি, ট্রেড বা ইনভেস্টমেন্ট কিছুই করবেন না, ঠিক আছে? কারণ বিটকয়েন যতদিন না 1,500-500-র উপর উঠে দাঁড়াচ্ছে ততদিন অলকয়েনগুলোকে তাকালেই চলবে না। এবার বিটকয়েনের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 4 আওয়ার্সের ক্যান্ডেল প্রায় 1.7 থেকে 1.8-এর যে সাপোর্ট জোন, যেটা আগের বারও টাচ করে বেড়েছিল, সেখানে চলে এসছে। মেবি আজকের দিনে 1 ডের ক্যান্ডেল ক্লোজিং হয়তো 1.10 এর ওপর দিতে পারবে না। সো এর আশেপাশেই ঘোরাফেরা করবে। এবার মার্কেটে যদি ভলিউম কম থাকে, যেটা আছেও, তাহলে কিন্তু 1.5 অব্দি ইজিলি নেমে যেতে পারে। আর যদি ভলিউমের ইনফ্লোটা মোটামুটি ঠিকঠাক হয়ে যায়, আমি মনে করি না ঠিকঠাক হবে, তাহলে কিন্তু এই জোন অর্থাৎ 1.15-500 থেকে 1.10-এর মধ্যে আবার ফের কনসোলিডেট করতে পারে বিটকয়েন। তবে পসিবিলিটি কিন্তু এখনও আছে $1,00,000 কিন্তু টাচ করে তারপর ফাইনালি বিটকয়েন বাড়বে, ঠিক আছে? তো এই হচ্ছে আসল ব্যাপার। এবং নো ইনভেস্টমেন্ট, নো ট্রেড উইদাউট প্রফেশনাল গাইডেন্স। আর যারা ক্রিপ্টো মার্কেটের ওপরে ওতপ্রোতভাবে নির্ভরশীল, তাদের বারবারই বলে আসছি যে মাইনিং সেক্টরটাকে আপনারা এক্সপ্লোর করতে পারেন। কিছুদিন আগে এই মাইনারটার ভিডিও দেখেছিলাম, দিস ইজ গোল্ড সেল এক্সটি বক্স। এই চ্যানেলেই আপনারা ভিডিও পেয়ে যাবেন, মেবি 2 সপ্তাহ আগে পাবলিশ হয়েছে। এটা একটা হোম মাইনার, লো নয়েজের মাইনার, লো ইলেকট্রিক কনজামশন মাইনার, অর্থাৎ বাড়িতে আপনারা 10-15টা ইজিলি চালাতে পারবেন, কোনো রকম আওয়াজ ফাওয়াজ কিছু নেই। তবে মাইনারটা ছোট হলেও প্রফিটেবিলিটি অত্যন্ত বেশি। এবং এই মাইনারটা যারা কিনতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। নিচে ডেসক্রিপশন এবং টেলিগ্রামে আমাদের মাইনার ডিপার্টমেন্টের টেলিগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকে। আমরা একটা স্কিমও এনেছিলাম, যারা মার্কেটে অনেক কিছু হারিয়ে ফেলেছে রিসেন্টলি লিকুইডেশনের জন্য, তাদেরকে আমরা 2/3 প্রাইসে এটা কিন্তু প্রোভাইড করে দিচ্ছিলাম। তা বাদেও অনেকে রিকোয়েস্ট করাতে 50% অ্যামাউন্টে দিয়ে দিয়েছি। তো দেখুন, আপনারা যদি মাইনিং সেক্টর ইনভেস্ট করতে চান, কারণ একমাত্র এখন মাইনিং সেক্টরটাই প্রফিটেবল আছে, তাহলে আপনারা আমাদের আইডিগুলোতে কন্ট্যাক্ট করুন, আমাদের সাথে কথা বলুন, তারপর নিজের জন্য অর্ডার দিয়ে দিতে পারেন। এ বাদেও একটা ছোটো মাইনার আছে, দিস ইজ ALEO কয়েনের মাইনার। এটা কেউ ফুল পেমেন্ট দিয়ে নিতে ইচ্ছুক হলে নিতে পারেন। এটার দাম অনেকটাই কম এবং প্রফিটেবিলিটিও কম। বাট এই ধরনের মাইনারগুলো কী হয়, একবার ইনভেস্ট করলে এর ওপর ট্রেডের মতো নয় যে হারাতেও পারে, আসতেও পারে। এগুলো কিছু না কিছু অন্তত 7 থেকে 8 বছর দিয়ে যাবে, ঠিক আছে? তা আমাদের সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটাতে দেখতে পাচ্ছেন, দেখে নেবেন। আচ্ছা, ইথেরিয়ামের একটা ছোট্ট করে অ্যানালিসিস দিয়ে আমি ভিডিওটা আজকে শেষ করব। ইথেরিয়ামকে আগের দিনই বলেছিলাম $3,800 উপরে যতই থাকুক না কেন পরে করবেন না। একবার মোটামুটি ট্রেড নিয়ে যা প্রফিট করা হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু $3,700 আশেপাশে চলে এসছে। এবার বিটকয়েন যদি 1.10-এর ওপর না উঠতে পারে, 1.5 অব্দি পড়ে যায়, তাহলে ইথেরিয়ামেও কিন্তু ইজিলি 3,500 বা তার আশেপাশে চলে আসতে পারে। অন্তত একটা ক্যান্ডেলের উইক তো আসতেই পারে। সো ইথেরিয়ামেও কিন্তু এখন হাত দেবেন না বা ট্রেড করতে যাবেন না। সো একটা ওভারঅল ধারণা দেওয়ার চেষ্টা করলাম। বিটকয়েনের বুল রান কিন্তু শেষ হয়নি। হ্যাঁ, একটু টাইমটা বেশি লাগছে ঠিকই, হয়তো নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যে আমরা বাড়তে দেখতে পাবো, বাট অল টাইম হাই হয়তো গিয়ে জানুয়ারি মাসে দিল 2026 সালে, এবং তারপর অল্ট কয়েনগুলো হয়তো টুকটাক পারফর্ম করলো। তো তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, কিছু করার নেই। এই বলেই ভিডিওটা শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে পারেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি টিপে দিন, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, যার লিঙ্ক আপনারা প্রতিটা ভিডিও ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবেন। সো দিস ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।